বিদ্যুৎ মন্ত্রীকে ইসলাম বিদ্বেষী বলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজাকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে বিকেলে ব্রিফিং করবে টিএমপি। সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে কুষ্টিয়ার হাটর শরীফপুর বড় জামে মসজিদে জুমার নামাজের সময় নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। পরে তার বিরুদ্ধে মামলা হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতি সন্তান। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলে উল্লেখ করেছেন, যা মানহানিকর। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা দণ্ডবিধির 296, 500, 504 ধারায় মামলা করেছেন। ইসলামিক বক্তা এবং কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ জজ আদালত। আমির হামজা এবার খোদ বিএনপি সরকারের টার্গেটে। স্বাধীন বাংলাদেশে যেখানে মানুষ বুক ভরে শ্বাস নেওয়ার সব তার বিরুদ্ধে সমন ইস্যু হয়েছে, কিন্তু সে কোর্টের আদেশ অবমাননা করেছেন। জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এবার বিপাকে পড়ে গেছে মুফতি আমির হামজা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে গত পরশুদিন মুফতি আমির হামজার বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছে এবং তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। মুফতি আমির হামজাকে নিয়ে এর আগেও আমরা একটা ভিডিও বানিয়েছি এবং সেইখানে কিছু তথ্য আপনারা পেয়েছেন। নতুন করে বেরিয়ে আসছে এবার চাঞ্চল্যকর তথ্য। যেই অবস্থা এখন আমির হামজার হয়েছে তাতে করে কিন্তু তিনি চরমভাবে ফেঁসে যাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওর শুরুতেই বিস্তারিত আপনারা দেখবেন। সামনে শুরুতে ইন্ট্রো মাত্র দেখাচ্ছেন, যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। যাই হোক, কথা বেশি বাড়াতে চাই না। মুফতি আমির হামজার সেই প্রতিবেদনগুলো আমরা দেখব নতুন করে কি হচ্ছে, এবং হ্যাঁ, এই বিষয় নিয়ে আমরা সর্বশেষ আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন, যে তথ্য জানার পর আপনারা অবাক হতে বাধ্য হবেন। চলেন দেখে আসি আমরা ভিডিও স্ক্রিনে। হামজার বিরুদ্ধে বর্তমানে দুটি বড় ইস্যু নিয়ে রীতিমতো আইনি শুনানি বইয়ে দেওয়া হচ্ছে। প্রথমটি হলো জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা একটি মন্তব্য। 21 এপ্রিল সিরাজগঞ্জের একটি আদালতে আমির হামজার বিরুদ্ধে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ কি? অভিযোগ হলো একটি মসজিদে জুমার খুতবা দেয়াকালীন আমির হামজা জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন। এই মন্তব্যের জেরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি এখানেই থেমে থাকেনি। এই মামলাটি এখন 100 কোটি টাকার একটি বিশাল মানহানির মামলায় রূপ নিয়েছে। মুফতি আমির হামজার বিরুদ্ধে 100 কোটি মানহানির মামলা করছে। হ্যাঁ, 100 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে এবং আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই বা তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় ঘটনাটি আরও বিস্ফোরক। কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে এক ভয়ঙ্কর সত্য হয়তো সামনে এনেছিলেন আমির হামজা। তিনি প্রকাশ্যেই অভিযোগ করেছেন যে কুষ্টিয়ায় নতুন ভিসি বদলি হয়ে আসার জন্য 20 থেকে 30 কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। একজন সংসদ সদস্যের মুখ থেকে প্রশাসনের এত বড় দুর্নীতির কথা শুনে রীতিমতো নড়ে চড়ে বসে প্রশাসন। এই মন্তব্যের কারণে গত 13 এপ্রিল তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে কড়া ভাষায় বলা হয়, আগামী 7 দিনের মধ্যে এই অভিযোগের সপক্ষে প্রমাণ হাজির করতে হবে, নতুবা ভুল তথ্য দেওয়ার জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। এখন আপনারা যারা ভাবছেন এটি নিছকই একটি মানহানির মামলা এবং এর আইনি প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে চলছে, তাদের বলি, আমির হামজাকে গ্রেফতারে যে ফাঁদ পাতা হয়েছে তার নৈপথ্যে কলকাঠি নাড়ছে কারা জানেন? এই পুরো নাটকের স্ক্রিপ্ট লেখা হচ্ছে এমন এক জায়গা থেকে যার সাথে বাংলাদেশের রাজনীতির এক অদৃশ্য সুতো বাঁধা, আর সেই সুতার নাম হচ্ছে ভারত। একটু মিলিয়ে দেখুন, ইকবাল হাসান মাহমুদ টুকু কে? তিনি বিএনপির একজন প্রভাবশালী নেতা এবং বর্তমান জ্বালানি মন্ত্রী হলেও রাজনীতির অন্দরমহলে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি ভারতের একদম খাস লোক, বা সোজা বাংলায় দিল্লির পরীক্ষিত একজন লোক। মজার ব্যাপার হলো আওয়ামী লীগের আমলেও এই ইকবাল হাসান মাহমুদ টুকুকে ভারত প্রোটেকশন দিয়ে রেখেছে, এমনকি তাকে ভারতের কোটায় মন্ত্রী পর্যন্ত বানানো হয়েছে বলে জোরালো গুঞ্জন রয়েছে। ভারতের সাথে বিদ্যুৎ খাত নিয়ে, বিশেষ করে আদানি গ্রুপের সাথে যেসব বিতর্কিত ও অসম চুক্তি হয়েছে তার সাথেও এই প্রভাবশালীদের নাম জড়িয়ে আছে। তার মানে সমীকরণটা খুব পরিষ্কার।
আপনি যদি ভারতের কোনো খাস লোক বা ভারতপন্থীর বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনার কপালে শনি আছে। আমির হামজার অপরাধ হলো তিনি এমন একজনের বিরুদ্ধে মুখ খুলেছেন যাকে ভারত নিজেদের ছায়াতলে রাখে। এই যে রাজনৈতিক প্রতিহিংসা, এর একটা অদ্ভুত ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈত নীতি আছে বাংলাদেশে। আপনি যদি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতো ভারতপন্থী নেতার বিরুদ্ধে কোনো কথা বলেন, সাথে সাথে আপনার বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা হবে, গ্রেফতারি পরোয়ানা জারি হবে। কিন্তু আপনি যদি বিএনপি বা অন্য কোনো দলের চীনপন্থী নেতার বিরুদ্ধে কথা বলেন, ধরুন আপনি আলতাফ হোসেন চৌধুরী কিংবা লুৎফুজ্জামান বাবরের মতো নেতাদের বিরুদ্ধে কথা বলেন, কি হবে? কিচ্ছু হবে না। কেউ আপনার বিরুদ্ধে একটু শব্দটিও করবে না, কোনো মামলাও হবে না। এমনকি প্রথম সারির পত্রিকাগুলো যারা পান থেকে চুন খসলেই লিড নিউজ করে, তারাও এসব নিয়ে কোনো বড় নিউজ করবে না। মানে ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের গায়ে আঁচড় লাগলেই প্রশাসন অ্যাকশনে নেমে পড়ে। আমির হামজাকে গ্রেফতারের জন্য যে পরোয়ানা জারি করা হয়েছে তার বিচারিক প্রক্রিয়া নিয়েও কিন্তু বিশাল প্রশ্নচিহ্ন রয়েছে। এখন প্রশ্ন হলো, একজন সংসদ সদস্যকে গ্রেফতার করতে হলে স্পিকারের অনুমতির প্রয়োজন হয়, অনেক আইনি জটিলতা থাকে, চাইলেই একজন এমপিকে রাস্তা থেকে ধরে জেলে পোরা যায় না। কিন্তু তবুও কেন এই তড়িঘড়ি? বিশিষ্ট আইনজীবী শিশির মনিরের একটি কথা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলেছেন, সকাল থেকে কোর্ট শুরু হয় আর একদিনেই 10 থেকে 12 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়ে যায়, কেউ আর পেরে ওঠে না। এই যে বিচার ব্যবস্থার অদ্ভুত রকেট গতি, এটা আমাদের কি মনে করিয়ে দিচ্ছে? ঠিক ধরেছেন, শেখ হাসিনার আমলের সেই ক্যাঙ্গারু কোর্টের কথা। হাসিনার আমলে যেভাবে বিরোধী মতকে দমন করে ফরমায়েশি রায় দেয়া হতো, প্রশাসনকে ব্যবহার করে কণ্ঠরোধ করা হতো, আজকের এই ঘটনাগুলো কি তারই প্রতিচ্ছবি নয়? এখন প্রশ্ন হলো, এই গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমির হামজা কি আদৌ ভীত? একটু পেছনের দিকে তাকালে এর উত্তর পাওয়া যাবে। আমির হামজা এমন একজন নেতা যিনি কার্যত ফাঁসির সেল থেকে ফিরে এসেছেন। শেখ হাসিনার আমলে তিনি রিমান্ডের পর রিমান্ড খেটেছেন, আয়নাঘরের মতো বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও নিজের আদর্শ থেকে পিছপা হননি, তিনি এই সামান্য গ্রেফতারি পরোয়ানা বা 2-1 দিনের জেল খাটাকে ভয় পাবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং এখন যদি তাকে গ্রেফতার করাও হয়, তবে তিনি এমপি হিসেবে ফার্স্ট ক্লাস ডিভিশন পাবেন, ভিআইপি মর্যাদা পাবেন। এসব মামলা হামলা তার কাছে এখন ডাল ভাতের মতো। কিন্তু এই ঘটনার আসল ইম্প্যাক্ট বা প্রভাবটা কোথায় পড়বে জানেন? প্রভাবটা পড়বে খোদ বিএনপির উপর। বিএনপি সরকার যদি সত্যি সত্যি আমির হামজাকে গ্রেফতার করে জেলে পাঠায়, তবে সেটা হবে বিএনপির জন্য এক চরম রাজনৈতিক আত্মহত্যা। এর মাধ্যমে বিএনপি মূলত নিজেদের পতন ঘণ্টা নিজেরাই বাজিয়ে দেবে। কেন বলছি এই কথা? কারণ হাসিনা আমলের দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদের পর দেশের মানুষ একটি মুক্ত ও স্বাধীন পরিবেশ চেয়েছিল। মানুষ চেয়েছিল মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় যদি ফেসবুকে সমালোচনা করার কারণে সাধারণ অ্যাক্টিভিস্টদের গ্রেফতার করা হয়, আর সরকারের মন্ত্রীদের সমালোচনা করার কারণে একজন রানিং এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তবে সাধারণ মানুষ কি ভাববে? পুরো জাতি ইতিমধ্যে বুঝতে শুরু করেছে যে পুরনো বোতলে নতুন মদ দেয়া হয়েছে। ফ্যাসিবাদ তার রূপ পরিবর্তন করে আবার ফিরে এসেছে। বিএনপি যদি আমির হামজাকে জেলে ঢোকায়, তবে রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা আরও কয়েকগুণ বেড়ে যাবে। মানুষ জামায়াতকে এবং আমির হামজাকে সিম্প্যাথি বা সহানুভূতির চোখে দেখবে। ইসলামিক বক্তা এবং কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু ঠিক কী কারণে তার বিরুদ্ধে এই পরোয়ানা? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। দেশের আলোচিত ইসলামিক আলোচক এবং কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলে ইসলামী আলোচনার পাশাপাশি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রায়শই আলোচনায় থাকেন জামায়াতে ইসলামীর এই এমপি। সম্প্রতি এক বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দেন। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা মাহমুদ হাসান, ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, সর্বনাশ বীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছি, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। এদিকে ওই বক্তব্যের জেরে গত 2 এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট হুমায়ুন কবির। সবাই জানে যে মুফতি আমির হামজা তিনি কিছু কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং মুফতি আমির হামজার বিরুদ্ধে এর আগেও কিন্তু মামলা করা হয়েছে, এবং মুফতি আমির হামজা তিনি অনেক দিন জেলে ছিলেন, তার উপর নাকি টর্চার করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, এটা আমরা জানি কম বেশি যে ভালো টর্চার করা হয়েছে, তার মাথার সমস্যা হয়েছে। তো এই সমস্ত কিছু এখন বাদ দিয়ে মুফতি আমির হামজা কিন্তু এখন আসলে যে পর্যায়ে আছেন, তো তিনি এখন পর্যন্ত তার মুখের যে একটা ভাষা, যে একটা আয়ত্তে নিয়ে আসা, এইটা কিন্তু করতে পারছেন না। জামায়াত কিন্তু তাকে কন্ট্রোল কোনোভাবেই করতে পারছে না। তো দিন শেষে দেখা যাচ্ছে দোষটা কিন্তু এই জামাতের ঘাড়ে গিয়েই পড়ছে, যে জামায়াতের নেতা মুফতি আমির হামজা তিনি এইগুলো বলতেছেন, অথচ জামাত কিন্তু এটা নিয়ে কিছুই করতেছে না, কোনো অ্যাকশন নিচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে লিখবেন এই বিষয়ে, যে মুফতি আমির হামজা যে কথাগুলো বলছেন, যে টুকুকে নিয়ে সর্বশেষে যে কথাটা বলেছেন, তো এইটা আসলে এখন কি করা যায়, বা তার সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।